মুঘল আমলের ইতিহাস জানবো আর বাবর সম্পর্কে জানবো না, এটা তো হতেই পারে না। বাবর হলেন মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। বাবরের সাথে সাথেই বাবরের লেখা আত্মজীবনীরও যথেষ্ট গুরুত্ব রয়েছে, আর তাই আজকে আমরা জেনে নেব। এডুকেশন ওয়েবসাইট চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আগের দিন মুঘল সাম্রাজ্যের ঐতিহাসিক উপাদান সম্পর্কে আমরা আলোচনা করেছি। যারা ভিডিওটি দেখেননি, নিচের ডেসক্রিপশন বক্সে এই ভিডিওর লিংক দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আজকের বিষয়বস্তু হলো ইতিহাসের উপাদান হিসেবে বাবরের স্মৃতিকথা অর্থাৎ আত্মজীবনী তুজুকি বাবরের গুরুত্ব কী ছিল। মধ্যযুগীয় ভারতবর্ষের মুসলমান শাসকেরা ছিলেন ইতিহাস সম্পর্কে যথেষ্টই সচেতন। ফলে মধ্যযুগীয় ভারতের ইতিহাস জানতে সমকালীন ঐতিহাসিকের লেখা গ্রন্থের কোনো অভাব নেই। তার মধ্যে সর্বাধিক উল্লেখযোগ্য যে গ্রন্থটি, সেটি হলো ভারতবর্ষে মুঘল শাসনের প্রতিষ্ঠাতা মির্জা জহিরুদ্দিন মুহম্মদ বাবরের স্মৃতিকথা তুজুকি বাবরি। এটি এই সময়ের প্রথম রচনা, যা তিনি রচনা করেছিলেন তুর্কি ভাষায়। এটি মূলত তার অবসর সময়ে লেখা আত্মজীবনী, কাজেই এই গ্রন্থে ফাঁক রয়েছে তিনটি। 1508 থেকে 1519, 1520 থেকে 1525 এবং 1529 থেকে 1530 এই কয়েক বছরের ইতিহাস এই গ্রন্থ থেকে জানা যায় না। তবুও এর গুরুত্ব অপরিসীম। কেননা বাবরের রাজত্বকাল এবং হুমায়ুনের বাল্যজীবন সম্পর্কে এটি একটি প্রামাণ্য এবং নির্ভরযোগ্য ঐতিহাসিক উপাদান। তার সহজ অকপট রচনাশৈলী কোনো সার্থক উপন্যাসের থেকে কোনো অংশে কম নয়। রাজনৈতিক ও সামরিক ঘটনাবলীর বর্ণনা ছাড়াও তৎকালীন সময়ের বিশিষ্ট ব্যক্তিদের নিখুঁত বর্ণনা রয়েছে এতে। এই গ্রন্থে নিজের দোষ ত্রুটি উল্লেখ করতেও সম্রাট কিন্তু দ্বিধা করেননি। ভারতের প্রাকৃতিক ভৌগোলিক বর্ণনার পাশাপাশি সামাজিক অর্থনৈতিক অবস্থা, এমনকি এখানকার গাছপালা, পশু পাখি, মানুষজন কিছুই বাদ যায়নি তার স্মৃতিকথাতে। তুলে ধরেছেন মধ্য এশিয়ার রাজনৈতিক অবস্থা, যা তাকে ভারতে আসতে বাধ্য করেছিল। প্রথম দিকে ভারতের আবহাওয়া নিয়ে তিনি যথেষ্ট অখুশি ছিলেন। তিনি যে মৃত্যুর পর কাবুল নদীর তীরে সমাহিত হতে চান, সেই সমস্ত কিছুও নথিবদ্ধ করে গেছেন তার এই তুজুকি বাবরিতে। মুঘল আমলে এই গ্রন্থটি এতটাই জনপ্রিয়তা লাভ করেছিল যে হুমায়ুন থেকে শাহজাহানের রাজত্বের মধ্যে এটি 4 বার ফার্সি ভাষায় অনুদিত হয়। অনুদিত অর্থাৎ অনুবাদ। আমরা কোনো জিনিস এক ভাষার থেকে আরেক ভাষায় পড়ি না, যেটাকে বলা হয় ট্রান্সলেশন, সেই অনুবাদ করা হয়েছিল 4 বার ফার্সি ভাষায়। এই শেষ নয়, বাবর তার তুজুকি বাবরিতে স্থান দিলেন কিভাবে এখানকার দুর্বল শাসক ইব্রাহিম লোদিকে পরাজিত করে একটু একটু করে তিনি ভারতবর্ষকে তার অধীনস্থ করেছিলেন। বারবার লুটতরাজের পরও তিনি ফিরে না গিয়ে এখানে কিভাবে প্রথম পানিপথের যুদ্ধ জয় করে সফল বিজেতা এবং সাম্রাজ্য শাসক হয়ে উঠেছিলেন, তার বর্ণনাও কিন্তু আমরা তুজুকি বাবরিতে স্পষ্ট ভাষায় পেয়ে যাই। কেমন ছিল তখনকার আফগান শাসকরা, কেমন ছিলেন এখানকার রাজপুত শাসক গোষ্ঠী, সব কিছুই পুঙ্খানুপুঙ্খভাবে ধরা পড়ে তার এই তুজুকি বাবরিতে। একজন বিদেশি অভিযাত্রীর দম্ভ সংস্কারযুক্ত দৃষ্টিভঙ্গি দিয়ে পর্যবেক্ষণ করায় ভারতবাসী ও তার সভ্যতার প্রতি তিনি কিন্তু পুরোপুরি সুবিচারও করতে পারেননি। কিন্তু তা সত্ত্বেও সমকালীন ভারতবর্ষের ঐতিহাসিক উপাদান হিসেবে গ্রন্থটির অবদান কিন্তু বিশেষ বিশেষ উল্লেখযোগ্য। দেখা হচ্ছে আগামী সানডে। ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। এভাবেই আমাদের পাশে থাকবেন। যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করে পাশে থাকুন, এবং যারা এখনো পর্যন্ত ভিডিওটি লাইক করেননি, তারা ভিডিওটি লাইক করে আরও শেয়ার করে দিন সকলের সঙ্গে, যাতে আপনার মতো আরও মানুষ উপকৃত হতে পারে।
থ্যাঙ্কস ফর ওয়াচিং।